नमस्कार दोस्तों, ग्रीन शेड चैनल स्वागत करते हैं नए वीडियो के साथ। आज का हमारा वीडियो बेहद खास है क्योंकि मैं आपको मिलाने जा रहा हूं एक खास व्यक्ति से जो नील द्वीप के इतिहास के गहराई से जुड़ा हुआ है। जी हाँ, मैं बात कर रहा हूं श्री प्रफुल्ल बावली जी का, जो रामनगर शहीद द्वीप के निवासी है, जो 1967 के ईस्ट पाकिस्तान से नील द्वीप पर शरणार्थी पुनर्वास के तहत आए हैं। जी हाँ दोस्तों, आज हम उनके अनुभवों को सुनेंगे। शरणार्थी कैंप के कठिनाई दिनों की कहानी, जब जीवन की कई सारी चुनौतियां उनको सामना करना पड़ा। उन संघर्षों के बीच भी घटी कुछ मजेदार किस्से, यादगार पल जो आज भी उनके चेहरे पर मुस्कान ले आते हैं। तो चलिए, मैं पहुंचने वाला हूं उनके घर और जानेंगे उन्हीं से उस समय की पूरी कहानी। जमीन के आवंटन यानी लैंड अलॉटमेंट से लेके जो प्राकृतिक आपदा का सामना किस प्रकार हंसते हंसते उन्होंने झेला है, और साथ ही साथ हम जानेंगे 1967 से लेकर आज तक नील द्वीप में आए बदलावों की पूरी झलक। तो चलिए, मैं उनके आंगन पर पहुंच गया और सीधे मिलते हैं श्री प्रफुल्ल जी से। नमस्कार, আমি এটা শুনেছি যে আপনারা সেটেলমেন্টের সময় পূর্ব পাকিস্তান থেকে এসেছেন। তো জানতে চাই যে কিভাবে আপনি পূর্ব পাকিস্তান থেকে কলকাতা হয়ে এই দ্বীপে পৌঁছানোর পরে কিভাবে আপনার যে এই যে জমি বা ল্যান্ড অ্যালটমেন্ট হলো, এটা আমি জানতে চাই। আচ্ছা, মানে এখানে ক্যাম্প বানাইছিল, হ্যাঁ, এক নম্বরে মানে নীল আইল্যান্ডের, হ্যাঁ, এক নম্বরে একটা ক্যাম্প বানালো ওই পালিবাড়ি যেখানে আছে জানেন তো, ওইখানে। আর একটা রাখলো এখানে ওই স্কুল গ্রাউন্ডের কাছে, হ্যাঁ, স্কুল গ্রাউন্ডের কাছে। আর একটা রাখলো 4 নম্বরে, ওটা রমেশ দাসের জমির ওইখানে, হ্যাঁ, ওখানে একটা ক্যাম্প রাখলো। তখন আর একটা ছিল যেটা ওই ফিশ মার্কেটের পিছনে 3 নম্বর ক্যাম্প, হ্যাঁ, 3 নম্বর ক্যাম্প, ওটাও আমি দেখেছি। হ্যাঁ। তাহলে এই যে ক্যাম্প কটা করলো, হ্যাঁ, আগে কিন্তু ওই ক্যাম্পে আমাদের খুব যন্ত্রণা হতো, কেননা ড্রামের টিন দিয়ে ছাওয়া আর বেড়া দেওয়া ওই ড্রামের টিন দিয়ে, ওই ড্রামের টিনের ঘর করে দিয়েছিল। আচ্ছা, ভয়ানক কষ্ট হতো। রোদ্দুরের সময় শুলাম, একটা মজার কথা আমি বলছি, যে চরে দিয়ে শুলাম, হ্যাঁ, নতুন সমুদ্রের চরে 1 নম্বরে। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে বিছানা নিয়ে গেছি। বিছানা কিন্তু আমরা এইখানে এসে বুনেছি, কেয়ার পাতা আছে, ওই কেয়ার পাতাতে বিছানা তৈরি করতাম, চিরে চিরে ছোট করে রাখে সেই কেয়ার পাতা দিয়ে বিছানা করছি। ওই বিছানা নিয়ে আর একটা বালিশ নিয়ে সাগরের পাশে দিয়ে বালুর পর শুয়েছি। জানি না যে এইরকম হাল পা উঠবে, প্রথম তো, একেবারে প্রথম। আচ্ছা, হ্যাঁ, তা শুয়ে আছে, কিন্তু কাজ করে দিয়ে কষ্ট হয়েছে অত্যন্ত, ঘুম হয়েছে, ভোর ভোর করে বাতাস ছাড়িছে ওখানে, উত্তর বাতাস, হ্যাঁ, ঘুম হয়েছে। এদিকে কি করেছে, ওই হালপা, বড় হালপা আসে আমার বাসায়, সমুদ্রে চলে গেছে, সমুদ্রে। হালপার সঙ্গে আপনি জলে পৌঁছে গেছেন? জলে পৌঁছে গেছে, শুয়ে আছে ওই বিছানার পরে, ওটা তো বাসতিতে, হ্যাঁ, আর শুয়ে থাকলে মানুষ হালকা থাকে। আচ্ছা, হ্যাঁ, বসলে একটু ভার হয়, কিন্তু শুয়ে রয়েছে সমস্ত বিছানার পরে, ভর ডাক লাগেছে, কিন্তু ডুবেনি। হ্যাঁ, ওখান থেকে যখন রোদ্দুর পড়েছে আমার চোখে, তখন কি ব্যাপার, আমি তো ছায়ায় ঘুমাচ্ছিলাম, ছায়া, গাছের ছায়া ঘুমাচ্ছিলাম এখানে কে। তারপর পিঠ দিকে দেখি যে জল, চায়ে পড়ে দেখি অনেক দূর চর। হ্যাঁ, আপনি জলের মধ্যে ভাসছেন? আমি জলের ভিতরে ভাসছি। খুব ইন্টারেস্টিং। তখন ওখানে বালিশ আর বিছানা গোটো করে ওই জলের ভিতরে এমন গলা সমান জল হয়েছে, পার দিকে আর ঠেই পাচ্ছি না। তখন
আগমন করলাম কোন দিকে, চরের দিকে। চরটা যেন উঁচু আছে সেই দিকে আগমন করলাম। ওখানে যেয়ে ওই বালিশ, আর যখন বালিশ আর বিছানা নিয়ে উঠেছি ক্যাম্পে, সবাই আসা শুরু করেছে, এই তুই কোথায় ছিলি? আমি ছিলাম চরে শুয়ে। তাহলে চরে শুয়ে তারপরে আলবাই নিয়ে গেল মধ্যে, মানে চোখ খুলে দেখি মধ্যে সমুদ্রে, আমি মধ্যে সমুদ্রে। তাহলে খবরদার আর যাবি না। হ্যাঁ, আমি যে না, আমি পূর্ববঙ্গের লোক, আমি সাঁতার জানি। হ্যাঁ, ওই এইরকম নদী পারি হয়ে গেছি। আচ্ছা, খুব ভালো। মাথায় কাপড় বাঁধিয়ে, হ্যাঁ, গামছাটা এই এক হাতে রাখে, এইভাবে এক হাত দিয়ে সাঁতার কেটে, জল সাঁতার কেটে স্রোতে আমি এপার থেকে ওপার যেতে পারি। আর বিশেষ হতো ওখানে বড় বড় ডিঙি আছে, ডিঙিও আমি চালাতে জানি। মানে আপনি সব কাজে পারদর্শী ছিলেন বোঝা যাচ্ছে। কিন্তু লোকও ডুবয়েছে, বাদাম দিয়েছে। যখন ইলিশ মাছ মারতে গেছি পশন নদীতে, কারণ ওই চরে আমি ঘাস কাটে রেখে গেছি। এখন ওই আসার সময় ওখানে পাল তোলা, পাল উঠায় বাদাম দেওয়া বলে ওকে। আচ্ছা, ওই বাদাম গুণ টানিয়ে দিয়ে এইভাবে গুঁড়োর সঙ্গে বাঁধেছি, বেঁধে হ্যাঁ হাল ধরে রাখিতে হাওয়ায় উড়ে নিয়ে আসতেছি। অর্থাৎ নদীর ভিতরে আমার ডুবি পড়িয়ে গেছে। আচ্ছা, এইভাবে নৌকা ডুবি হতো। হ্যাঁ, নৌকা ডুবি। আপনি যখন ক্যাম্পে এসে পৌঁছালেন বা কিছুদিন যাবত থাকার পরে আপনাদের তো জমি বন্টন করা হয়েছিল, তো কিভাবে কোথায় দিয়েছিল আপনার যে জমির সেটেলমেন্ট, ওটা একটু আমরা জানতে চাই। সেটেলমেন্ট হয়েছে দুবার, এক নম্বরে একবার হয়েছে। মানে আপনাকে দিয়েছিল পয়লা জমি? হ্যাঁ, ওখানে বালু মাটি ছিল। কোন জায়গাটায় মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। ওই হেলিপ্যাড যেখানে হয়েছে ওর এই সাইডে পূবের দিকে আমার দিছিল পাহাড়, আর ওদিকে সমুদ্র সাইড, সমুদ্রের চর। আমার ওখানে 2 একর জমি দেয়, সব কাটা হয়নি তো, 5 একর বলে পরে তো বুঝতে। হ্যাঁ, তখন ওই 2 একর জমি দিয়েছিল। আমরা ওইখানে ছিলাম 1 বছর, ধান করেছিলাম। হ্যাঁ, ডুবলিং করে। আচ্ছা, হ্যাঁ, ডুবলিং করে ধান তৈরি করেছি বালুর মধ্যে, জল বেশি লাগে না। সেই ধান নিয়ে এসে গভর্নমেন্ট আবার চালাক তো কম না, অত্যন্ত চালাক। আমাদের সঙ্গে হ্যাঁ বলেছে এখানে ধান হবে, ধান নিয়ে এসে ধান দেশে ফ্রি, সব কিছু দেশে ফ্রি আমাদের। হ্যাঁ, এখন ওখানে আমরা 1 বছর 1.5 বছর মতন ছিলাম। তারপরে ধান হয়ে গেল পুড়িয়ে দেয়। বালির মধ্যে কি আর ধান হয়? বালু কাদা দরকার ধানের জন্য, কাদার দরকার, জল দরকার। হ্যাঁ, তো সরকার দেখলো। হ্যাঁ, আর আমরা বললাম আমাদের একটা ভবিষ্যৎ কি হবে, এখানে তো ধান হবে না, তাহলে এই লাইনে থাকলে আমাদের সর্বনাশ হবে। হ্যাঁ, তখন আমাদের 3 নম্বর কাটা শুরু করি, মানে যেখানে বর্তমান আপনারা আছেন। হ্যাঁ, কাটা শুরু হয়েছে, 4 নম্বরও কাটা শুরু হয়েছে আমাদের। ওই মানে জঙ্গল কাটা, জঙ্গল পরিষ্কার। হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করতে হবে। হ্যাঁ, বুড়োদের ওই ছোট ছোট গাছ তাই কাটিয়ে যেতে হবে। আর যারা ইয়াং যারা ছিল তাদের গাছগুলি কাটতে হবে। আপনি কোন টিমের মধ্যে ছিলেন তখন? আমি ছিলাম 2টো টিম, একটার মানে পিডব্লিউ। আচ্ছা, এই পিডব্লিউর ভিতরে ছিলাম, আর পরে আমাদের সব ফরেস্টার নিল আবার। হ্যাঁ, তাহলে আমি পিডব্লিউ করেছি, ফরেস্টও করেছেন, ফরেস্টার করেছি। কথা হলো কি, মানে যে কাজ করে তারে বাঁচে নেয় ও বিচারে, যে কাজ করে বলা। তার মানে আপনি তখন ইয়ং ছিলেন বোঝা যাচ্ছে। ইয়ং ছিলাম। হ্যাঁ, তা 26 বছরে আমি ওইখান থেকে। আচ্ছা, 26 বছর মানে তো একদম পূর্ণ ইয়ং আপনি একদম। আচ্ছা, ওখান থেকে
খিদিরপুর থেকে এখানে আমায় নামাই দিল জাহাজতে, নামাই দিল, ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পরে রাত পড়ে গেলে তারপরে আমাদের নিয়ে গেল ক্যাম্পে। হ্যাঁ, যখন আপনি ওই 1 নম্বর মানে হেলিপ্যাড ওইখান থেকে জমি পছন্দ হয়নি, আপনি রামনগরে চলে আসেন। তা আসার পরে পুনরায় আবার আপনার ঘর বাড়ি সেটেলমেন্ট নিজের তৈরি করতে হয়েছিল, গরু বাছুর যেহেতু চাষবাস করতেন, তো কিভাবে আপনি সব ম্যানেজ করেছিলেন? ম্যানেজ করলাম, প্রথম মাসে ঘর বানলাম এখানে, এই জায়গাটা চয়েস করলাম। আচ্ছা, এই উঁচু জায়গাটায় হিলে পাহাড়ের উপরে এইটা চয়েস করেছি। হ্যাঁ, তখন ঘর বানলাম বেতের পাতার ঘর। হ্যাঁ, ওই মনিমন পড়ছে। আচ্ছা, মনিমন সরকার মহাশয়ের মতো বেতের পাতার ঘর। বেতের পাতার ঘর আমি বানতে পারি। হ্যাঁ, একা একা করেছি, আর আমার ওয়াইফ ছিল এইখানে এসে বিয়ে করেছি। ওটা জানি, ক্যাম্পে বসে হয়েছিল আপনার বিয়ে। তা এইখানে এসে ও নিচেতে পাতা উঠে দেয় আর আমি বান্ধি আসি। পাতা তো একটু পাতা লম্বা, তাই এই মাথাতে বান্ধি, এই মাথায়। কিন্তু এখানে ওই ব্যাট আছে, ওই ব্যাট কাটে নিয়ে ওই দিয়েই বানতে হয়, বেত দিয়েই বানতে হয়। আমি বানতে জানি ভালো, জন্য আমাদের সরকার টাকা দিল। হ্যাঁ, একটা দগ গাই কেন, আর দুটো হালের গরু, মানে এক জোড়া হালের গরু। হ্যাঁ, তো এক জোড়া হালের গরু। আমি তো সরকার থেকে আপনাদের কত টাকা দিয়েছিল তখন? আমাদের ওই একটা গরুর 800 টাকা করে দেয়। আচ্ছা, হ্যাঁ, তা ওই সেই 8 বেশি দেয়নি, 1 পয়সা বেশি দেয়নি, 100 পয়সা কম দেয়। সরকারি পয়সা বরাবর দেবে আপনাকে, 800 টাকাই দিয়েছে। 800। তো কোথা থেকে গরুটা কিনলেন আপনি? আমি গরু কিনতে গেলাম পোর্টবিলারে। পোর্টবিলারে আমরা 4 জন একসঙ্গে, এক গ্রুপে এক দিক গেছে। একদিকে গেলে তো হবে না, নানান দিকে গরু খুঁজতে হবে। হ্যাঁ, মদে বসাই গেলে হাবলাকে, উনি ওইখান থেকে নিয়ে আসলো। আমরা গেলাম পোর্টবিলারে, যে ওই পোর্টবিলার যে আপনি দেখেছেন তো প্লেন ঘাটি, ওই প্লেন ঘাটি অপর সাইডে আছে পাথর ঘাটা বলে, পাথর ঘাট। হ্যাঁ, গেছেন? হ্যাঁ, গিয়েছি। তো ওখানে একটা পাদ্রী সাহেব ছিল। এই পাদ্রী সাহেবের আন্ডারে অনেকগুলি ছেলে ছিল। আমি ওখানে যে উঠলাম, উঠে জিজ্ঞাসা করলাম ওদের কাছে, ছেলের কাছে, তোমরা গরু টরু বিক্রি করো? তোমাদের তো এটা গ্রাম দেখতেছি, গরু টরু দেখতেছি। তা বললো আমার আছে। একটা মাস্টার বললো, পাদ্রী সাহেবের মাস্টার, সে বললো আমার আছে গরু, আমি দেবো, চলে। তা যে ছেলেটা খুব ভালো সৎ ছেলে ছিল। হ্যাঁ, তা উনি যাই দুটো গরু দেখালো। আমি বললাম দাম কত? তারপরে 400 টাকা করে নেবো। মানে এক একটা 400? হ্যাঁ, 400। তা এখন ওই 400 টাকা করে আমি দিয়ে, আর গাইডে নিল 500 টাকা। তার মানে 1300 টাকায় আপনার হ্যাঁ 3টে গাই গরু চলে আসলো। এখন ওই টাকা দিয়েছে, আর যে বকরির টাকা কত করে কিনেছো, এখানে আসলে আবার অফিসারে দেখলো, দেখে বলে কত করে কিনেছো? আমি 800 টাকা করে কিনেছি। মানে সরকারি দাম, যেটা যা আপনারা দিয়েছেন সেই দামে কিনেছি, ওটা তো বলা যাবে না আপনি কতই কিনলেন। না, আমি 10 টাকা কমাই বললাম। আচ্ছা, 790 টাকা। হ্যাঁ, তাই এখন ব্যাপার হচ্ছে কি, ওইটে জানাই দিলাম আমি, আমার ভাই সবাই কেনবে যে কি করে সরকার। হ্যাঁ, সরকারের চালাক তো আছে। হ্যাঁ, ওই যদি আমি বলতাম 500, হ্যাঁ, তাহলে আরো কম করে দিত, আরো টাকা কম করে দিত। তখন আমি বললাম 800 টাকা। এখন ওই টাকা দিয়ে দিল সরকার। হ্যাঁ, ওই 10 টাকা আমার কম দিয়ে দিয়েছে, ছাড়ি নাই। 10 টাকা আপনার রিটার্ন দিতে হয়েছে? হ্যাঁ, আমি সবাইয়ের ওইখানে দাঁড়ায় পড়ে বললাম যে 10 টাকা কিন্তু কম দিয়েছে আমার। হ্যাঁ, সরকারি যে স্কিম 800 টাকা, 10 টাকা কম দিয়েছে। মানে ওই 800 টাকারই বিল জমা দিতে হবে। যদি 700 টাকার গরু কেনা হয় তাহলে 100 টাকা রিটার্ন করতে হতো, সরকারি রুল। আমি ওদের কানে কানে সব বলি আসলাম। হ্যাঁ, তা ওর ভালো কাজ হয়েছে, সবাই জানিয়ে গেল। হ্যাঁ, 10 টাকা
কম যদি আমি বলি, হ্যাঁ, তো মুশকিল হবে। হ্যাঁ, 10 টাকা বেশি বলা যাবে, কিন্তু কম বলা যাবে না। আচ্ছা, ওটা বাসায় দিলাম ওদের। আমার 10 টাকা যায় যাক, আর আমার ওই যে ভাই কেন আমার সাথে আইছে, ওদের জন্য লস না হয়, ওদের লস না পড়ে। তো আমরা অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা একটি ভূমিকম্প মানে সেসমিক জোন 5 এর মধ্যে আছে। আসার কারণে এখানে অনেক সময় আর্থকুয়েক, ভূমিকম্প, ঝড়, এটা রিংটাকে সহজ ভাষায় বলতে গেলে রিং অফ ফায়ার, যেটা প্যাসিফিকের। এখানে মানে অনেক রকম ঝড়, ঘূর্ণিঝড়, যেহেতু বে অফ বেঙ্গলে উপস্থিত রয়েছেন আপনারা। হ্যাঁ, তো আমার এটাই প্রশ্ন যে আপনারা 67 থেকে এই দ্বীপে রয়েছেন, তো এমন কোনো প্রাকৃতিক বিপর্যয় আপনারা দেখেছেন যেটা আপনি আমাদের সঙ্গে, চ্যানেলের সঙ্গে আপনি বলতে চান? হ্যাঁ, দেখেছি। কেননা এখানে 76 সালে একবার ঘূর্ণিঝড় উঠেছে। আচ্ছা, 1976। হ্যাঁ, ঘূর্ণিঝড় পড়ে। আচ্ছা, তার আবার নাম ছিল, নামটা আমি মনে করতে পারছি। হ্যাঁ, সমস্ত ঝড়ের একটা নামকরণ হয়। হ্যাঁ, সেটা মনে আসতেছে না, কিন্তু ওইটে সব থেকে বড় ঝড় ছিল। বড় ঝড় ছিল। তাই আমার ঘরে টিন উড়োই নিয়ে যায়, তখন ওই দড়ি আর পাই না। হ্যাঁ, আমি বললাম দড়ি নিয়ে, ও এক চুলির দড়ি নিয়ে এসে। আচ্ছা, মাথার যে চুল রাখা হয়, চুল তো রাখে, এক জায়গায় গুজে রাখে মেয়েরা, সেই চুল আনিছে। আমি চুল দিয়ে কি করবো, একে বানলি রাখবে। তারপরে ওই ঝড়েতে আমাদের টিন উড়ে নিয়ে যায়, আমি এইভাবে ঝুলেছিলাম। হ্যাঁ, আমার শুদ্ধ নিয়ে যাচ্ছি যায়, মানে এত মানে ঝড়ের মানে হাওয়ার গতি ছিল। আমি ছিল। শুনেছি এটা আনুমানিক 90 কিলোমিটার পার আওয়ার চলছিল। হ্যাঁ, চলেছিল, কিন্তু ওটা একটু অসুবিধে ছিল। অসুবিধে কি, মানে গাছ গাছালি তো কাটিয়ে ফেলেছে। আচ্ছা, ফাঁকা হয়ে গেছিল, ফাঁকা হয়ে গেছিল, গাছ গাছালি থাকলে এত হাওয়াটা লাগতো না আপনাদের। লাগতো না। এটা খুব ভালো কথা আপনি বলেছেন যে। दोस्तों, श्री बावली जी का कथन बिल्कुल सही है, क्योंकि अगर पेड़ पौधा उस समय होता तो इतना हवा का जो विंड स्पीड है नहीं होता, क्योंकि पेड़ पौधा विंड ब्रेकर का काम करता है। इसी प्रकार के कुछ उस दिन हुआ था। तेज बारिश, हवा, बिजली का चमकना, इस प्रकार आंधी तूफान ले आए थे 1976 का वो साइक्लोन। चलिए उनसे आगे बात। প্রকৃতির আমাদের মধ্যেই সামঞ্জস্য বজায় রেখে আমাদের জীবিকা করতে হবে, মানে আমাদের বাঁচতে হবে। আচ্ছা, ও ঝড়ে আমাদের তখন ধান টান কাটা হয়ে গেছিল, মানে ধানের এটা অ্যাকচুয়ালি পৌষ মাসে হয়েছিল, যার জন্য ধান টানের কোনো ক্ষতি হয়নি আপনাদের সে বছর। ঘর একখানে উড়ে নিয়ে গেছে। আচ্ছা, ঘর চলে গেছিল। ঘর চলে গেছে। পরে আপনাদের ডিপার্টমেন্ট থেকে কিছু সাহায্য প্রদান করেছিল? না, তখন মানে আপনারা নিজেরাই আবার তৈরি করেছেন? আবার নিজেরা তৈরি করতেন। दोस्तों, उस समय तो इतना आधुनिक सुविधा नहीं था, फिर भी चश्मदीदों के मुताबिक तेज हवा की गति लगभग 90 से 80 किलोमीटर के बीच हुआ, जिसके बदौलत पूरे नील आइलैंड का बहुत सारे पेड़, बहुत सारा नुकसान हुआ था। बहुत सारा घरों का छत चले गया था, जैसे कि श्री बावली जी ने बताया। मेरा वीडियो में बना रहे, काफी कुछ इंटरेस्टिंग बातें हम सुनने को मिलेगा। আমি জানতে চাই যে এখানে যখন ঝড়, প্রাকৃতিক বিপর্যয় চলে গেল, আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়নি, তো আপনারা কিভাবে ধান চাষ বা সবজি চাষ শুরু করলেন এখানে? এখানে সবজি 1 নম্বরে হওয়া শুরু হলো। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই 3 নম্বর তো জল ছিল। আচ্ছা, এটা একটু ডাবা জায়গা ছিল। হ্যাঁ, ডাবা জায়গা এখনো আছে, আর পরও থাকবে। অর্থাৎ এখানে জল পয়লা আমি কন্ট্রোল করেছি, পয়লা। আচ্ছা, আর পয়লা ধান আমি লাগাইছি। আমি কত লোকের নাঙল চষা শিখিয়েছি। কেননা নাঙল চষাটা গরু দিয়ে আপনি শিখিয়েছেন? শঙ্কর মন্ডল এখানের মাতব্বর ছিল, কিন্তু ওনারও জমি চষে দিছি, ক্ষীরদ মাস্টারের জমি চষে দিছি, গাতায় বলে ওটা। হ্যাঁ, তা ওইসব জমি করে আমার মাঝে মাঝে চষে দিতাম। আর বিপদ পাচ্ছিছে না,
ওরা একটু হেল্প করে দিতেন, মানে কমিউনিটিতে সকলে সকলকে হেল্প করতো। তো আপনারা ধান চাষ কি করে করতেন? তখন তো এই ট্রাক্টর ছিল না, চাষবাসের অতটা আধুনিক সুবিধা ছিল না। ধান চাষ আমরা তো পূর্ব পাকিস্তানে করে এসেছি। হ্যাঁ, আমি ওখানে যে কয় বছর ছিলাম ধান তো কি পদ্ধতিতে করতেন ওখানে? এইখানে এই দ্বীপে? এখানে তো মানে পাহাড় পাহাড় অব্দি ধান করেছি আমি, পাহাড়ে। হ্যাঁ, পাহাড়ের উপর পাহাড় সমুদ্র। তো কোনো ধান ক্ষতি হতো না তখন? কোনো নতুন নতুন যেহেতু কাটাই হয়েছে, আপনাদের সেটেলমেন্ট দিয়েছে? অল্প দিনের ধান আমাদের ছিল 6 মাসের ধান, আর এখানে এই ইন্ডিয়া এসে আমাদের দিল 3 মাসের ধান। 3 মাসের ধান। প্রথম আমরা যখন চাষ করি, চাষ তো আর হলো না, কিন্তু গরু পালি। সেখানে মুশকিল হচ্ছে কি, এই জমিতে যত গাছ গাছালি ছিল কাটিয়ে সব, যেসব গাছ কর্মে না লাগে সেই সব গাছগুলি পড়েছিল তখন। আচ্ছা, তা ওইগুলি আমরা ডোম যাই, হ্যাঁ, দিয়ে এক জায়গায় খাটটা করি। মানে জমি পরিষ্কার করে সেখানে চাষবাস করছেন? প্রথম আমি পরিষ্কার করেছি আমার জমি, এইখান থেকে অসীমের বাড়ি পার হয়ে গেছে, ওই দ্বারে সব আমি পরিষ্কার করেছি। হ্যাঁ, অর্থাৎ সরকারে তো বিল্ডিং করে গেছে। আচ্ছা, হ্যাঁ, আর ওই পর্যন্ত ছাড়িয়ে দেখ বলে তোরা এখন ধান কর। হ্যাঁ, কি করে করব? তাহলে সে পদ আমরা দেখাই দিচ্ছি। ধান দিল 20 ধান। হ্যাঁ, এখন ওই ধান কয় ডুবলিং কর। হ্যাঁ, আচ্ছা, কিরকম? তাহলে একটা গাছ নিয়ে, ছোট গাছ, ওর মাথা ছুচলো করতে হবে। হ্যাঁ, তারপর দা দিয়ে উলন্ত করে দেখাই দিল যে এইটাতে এরকম করে গাছ দিবি, 2টো ধান দিবি, একজন ধান দিয়ে যাবে মাটি, হ্যাঁ, আর একজন গুছোই যাবে। তখন ওই শিখে নিলাম আমরা, শিখে নিয়ে ওইভাবে আমরা করা শুরু করলাম। তারপরে যেয়ে দেখি, তার পরদিন যেয়ে দেখি ধান নাই। ধান গেল কোথায়? ধান গেল কোথায়? ধান আর পাইনি। তারপরে যে পাশে গর্ত আছে, ওই যে গাছ আছে না, ওর মধ্যে মধ্যে গর্ত রয়েছে। তারপরে দেখি ওই ধান চিকো মানে ফাইল করে ফেলেছে, ফাইল করে চাল দিয়ে খাইছে। কিসে খেয়েছে? ওটা কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়ায় সম্পূর্ণ ওই ধানগুলি গর্ততে এইভাবে উপরে উঠে ওই খাইয়ে ফেলেছে। তখন তাই আমি গ্যাসগুড সাহেবের বললাম কি, স্যার ধান তো দিলেন, তো ধান তো আমরা বাড়ি আনতে পারবো না, ধান নাই গর্তে, তাহলে কৃষি খাইয়েছে? তাহলে কাঁকড়াই খাইয়ে গেছে। তাহলে কাঁকড়া তোরা খা, কাঁকড়া তোরা খাইয়ে, কাঁকড়াদের আপনারা খাবেন? এটাই ফুড চেইন। হ্যাঁ, তুর্কিয়ে ধান, ফুড চেইন বলা হয় এটাকে। হ্যাঁ, তুর্কিয়ে ধান খাইছে, আমার কাছে আইছে কেন, কাঁকড়া ধর, ধরে তোরা খা। হ্যাঁ, আচ্ছা, তখন থেকে কাঁকড়া খাওয়া শুরু করলেন? তখন তো শুরু হলো কাঁকড়া ধরা। এখনো অবধি খেয়ে যাচ্ছেন কাঁকড়া? এখনো কাঁকড়া খাওয়া। যাক, খুব ভালো খবর পেলাম। বংশ, আমরা বলতাম পূর্ব পাকিস্তানে এটা রাবণের বংশ, বড় বড় ঠ্যাং। হ্যাঁ, আর অনেকগুলি ঠ্যাং রয়েছে, নলি বলে একটা, তারপর ঠ্যাং বলে একটা, এরকম দেখেছি সাজা নিয়ে রয়েছে। হ্যাঁ, এখন ওই হাতি লাগলাম, সবাই এসে কয়েক তুমি কাঁকড়া ধরতেছ কেন? আমি সে হাতি করেছে তো শোনি না তো, আমি সে কাঁকড়া করেছে, কাঁকড়া তোরা খা, কমিয়ে যাবে না। হ্যাঁ, রান্না করে দিলাম, তরকারি রান্না করো, ওইরকম করে খা। তারপরে সরকারে ওটা রহস্য করেছে আমার কাছে। আচ্ছা, রহস্য করে সরকারে ওই আটা আনিয়ে ওতে বিষ মিশিয়েছে, মিশিয়ে ওই আটার গুটি গুটি করেছে কাঁকড়াকে খাবার দেওয়ার জন্য। তারপরে ওই 10 কিলো করে আমায় দিয়েছে পরে ডেকে, এই নিয়ে যা, এই নিয়ে গর্তের মুখে ফেলে ফেলে দিয়ে রাখবি। হ্যাঁ, তা ওইভাবে আপনারা জমিটা বাঁচিয়েছে। হ্যাঁ, তারপরে যখন শুকনো হলো, জমি শুকোয় গেল, কাঠও ওই গাদা দেয়া রয়েছে। হ্যাঁ, তখন ওই রাতি সবাই তো শুয়ে থাকে, আমি আর শুইনি। রাতে
রাত 8টা পর্যন্ত কাজ করতাম। কি করে করতাম? লাইট কোথায় পাতাম? লাইট আমি তৈরি করে নিতাম। কিরকম লাইট তৈরি করেছিলেন? ওই বঙ্গা যেখানে কাড়ি দেওয়া আছে, আচ্ছা, ওখানে আগুন ধরে দিতেন? হ্যাঁ, সেইখানে দিতাম আগুন ধরায়। আচ্ছা, আগুন ধরায় দিয়ে মানে সেটা পুড়িয়ে জিনিস থাকতে থাকতে গরম থাকতে থাকতে আর একটাই দিতাম। হ্যাঁ, একেবারে সবটা দিলে তো আবার মুশকিল আছে, পারা যাবে না, কোন দিক ছুটে যায়। হ্যাঁ, তা ওইভাবে আমি ওই মানে ওইভাবে আপনি রাত জেগে কাজ করতেন? হ্যাঁ, রাত জেগে কাজ করতাম। যেহেতু আপনি বললেন 76-এর ঝড় 1976-এর, হ্যাঁ। তারপর যে সব থেকে বড় প্রাকৃতিক দুর্যোগ আপনি কোনটা দেখেছেন? আমি দেখেছি এটা আছে ভূমিকম্প। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন 2004-এর হ্যাঁ, 2004 ভূমিকম্প আর সুনামি যেটা এসেছিল। হ্যাঁ। তো তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়ি ছিলাম। যখন মানে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, আচ্ছা, তখন আমি লাফ দিয়ে পড়েছি এই উঠানে, ঘর থেকে? হ্যাঁ, ঘর থেকে। আমি সব বাইরে এসো, সবাই বাইরে এসো। হ্যাঁ, আমার ফ্যামিলি যারা ছিল সব, হ্যাঁ, ওরাও ছিল। আচ্ছা, বাইরে এসো, সব বাইরে এসে এইখানে দাঁড়ায় যে গাছ কোথায়, গাছের ধারে দেয় না কেউ, খবরদার এইখানে। আমি তো হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে ঠাকুরের নাম জপতেছিলেন তখন? আমি তো নামে করে যাচ্ছি, আনন্দ করো। হ্যাঁ, তখন মানে ছেলেরা সব বাইরে আসলো। মানে কারোর ততটা পুরনো এক্সপিরিয়েন্স ছিল না যে ভূমিকম্প কি জিনিস। এখানে তো আমি শঙ্কর নিয়ে লাভ দিয়ে পড়েছি আমার উঠান। আচ্ছা, একটা প্রশ্ন আমার করার আছে। আগেকার সময় এই শঙ্খটা যে বাজানো হতো, তো এটার একটা মেসেজ ছিল যে এক থেকে দূরে শঙ্কর আওয়াজটা অনেক দূর ধ্বনিটা চলে যায়। তো অসময়ে শঙ্খ বাজানো মানে কোনো একটা, এটা তখন সিগন্যাল ছিল বিপদ আছে, তখন সামনে বিপদ। তো এই সিগন্যালটা আপনি তখন দিয়েছিলেন? আমি দিয়েছি পরপর সবাই প্রত্যেকটা ঘরে সঙ্গে সঙ্গে সব উলু দেয় শঙ্খ। যেমন আমরা মহাভারতের যুদ্ধে দেখেছি যে আজ যুদ্ধ সমাপ্ত হলো বা যুদ্ধ শুরু হলো, শঙ্খ বাজলো। তো আপনার মানে পাকিস্তানে থাকার সময়, পূর্ব পাকিস্তানে থাকার সময় কি এরকম কোন ভূমিকম্প দেখেছেন আপনি? না, ওখানে ভূমিকম্প আমি দেখেননি, কিন্তু আপনার এই অনুভবটা ছিল যে এরকম ভূমিকম্পন হলে যখন বিপদ আমাদের এসে গেছে, তখন বিপদে শ্রী মধুসূদন, হ্যাঁ, আমরা বলি বিপদকালে হে শ্রী মধুসূদন আমাকে উদ্ধার করো। হ্যাঁ, আমার গায়ে জন্য না আসে, তুমি রাখো, হে কৃষ্ণ দয়াময়, তুমি রক্ষা করো আমাকে। হ্যাঁ, এই মতিতে আসে আমার। আচ্ছা, আর এই সঙ্গে না আসে, সব প্রত্যেকেরই আসে, কারণ ঈশ্বর ভরসায় প্রত্যেকেই রয়েছে। একেবারে প্রত্যেকে পারবে না, তো প্রত্যেকে আসবে না, তার কারণ আছে। হ্যাঁ, যে একটু ঈশ্বরের দিকে যার লক্ষ্য আছে, ঈশ্বর তাকে আস্তে আস্তে উপরের দিকে নেয়। অবশ্যই কথা সত্য একদম। আর যে কোন শঙ্খ বাজাইছি সব, আর উলুটো আমি দেখিনি, ওটা তো মেয়ে ছেলেরা করেছিল। আর শঙ্খ বাজাইলে উলু দেবে সবাই। আচ্ছা, মানে পুরো গ্রামে তখন এই উলুধ্বনি শঙ্খধ্বনি ছড়িয়ে গেছে। মানে এটা প্রাকৃতিক বিপর্যয়ের একটা সংকেত ছিল তখন ওই শঙ্খ বাজানো। আচ্ছা, কিছু সময় পর তো আপনি খবর পেয়েছিলেন যে জল আসছে, সুনামির জলটা আমি জানি না। আপনি তখন জল দেখেননি? জল দেখি না, আমি ওদিকে তো যাই নাই। আপনি ঘরেই ছিলেন, শুধু ভূমিকম্পটা দেখেছেন আপনি নিজে চোখে। জলের দিকে অন্য লোক যারা গেছে তারাই আমাদের বলেছে যে ভাষায় নিয়ে যাচ্ছে। আমি তো গাছ ধরে রয়েছি, কেউ বলে আমি এই ডিঙি ধরে রাইছি, এই নানান রকম কথা উঠলো। আচ্ছা, এটা কি করেছি? যারা বাইরে থাকে, আমি সমুদ্রে মাছ জানি না, ওটা সেফটি, যে আপনি দূরে থাকা সমুদ্র থেকে। তো আপনার পুকুরের জল তখন কেমন করেছিল? আমার পুকুরের জল সব ডাঙায় উঠে গেছিল, মাছও উঠে গেছিল সঙ্গে? মাছও সাথে সাথে উঠেছে। হ্যাঁ, সে মাছ ধরে আবার ফেলে দেয়। नील आइलैंड के इतिहास में
1976 का वो साइक्लोन काफी कहर बरसाया था। साथ ही साथ 26 दिसंबर 2004 की जो इंडियन ओशन में आए मेगा सुनामी, मेगा अर्थक्वेक, इसका भी काफी गहरा प्रभाव पड़ा नील आइलैंड यानी वर्तमान समय के शहीद द्वीप पर। साथ ही साथ अन्य सभी द्वीपों पर इसका प्रभाव देखा गया। আপনার কাছ থেকে অনেক গল্প শুনলাম পুরনো দিনের থেকে বর্তমান সময় 2004 এবং 2025-এ আপনার সঙ্গে আমরা কথা বলছি। আর সত্যিকারে এটা খুবই গর্বের বিষয় যে আপনার মতো একজন লোকের সঙ্গে আমার আজ আলাপ হলো, অনেক কিছু জানতে পারলাম। যখন আপনি আসছিলেন এই দ্বীপে তখন আপনার বয়স ছিল 26, এখন আপনার কত আছে আনুমানিক? এখন 80। আচ্ছা, এখন আপনার 80 চলছে। কারণ তখনকার সময় তো বার্থ সার্টিফিকেট নিয়ে আসেননি আপনারা, মানে একটা আনুমানিক যে আপনার এজ, জন্ম এই সময় হয়েছিল। আচ্ছা, তার মানে 80 বছর। আমি ভগবানের কাছে কামনা করছি আপনি দীর্ঘায়ু হন, আরো আপনার কাছ থেকে এরকম গল্প শুনবো। আমার এই গ্রিন শেড চ্যানেলে আপনার এই বিশেষ কথোপকথনের জন্য অশেষ অশেষ ধন্যবাদ।